শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছিল। এই সময় আমি সংবাদ সংগ্রহকালে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার শিক্ষক এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তো কোর ডিপার্টমেন্টের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট নঈম সিদ্দিকী স্যার এবং আমাদের সহকারী প্রক্টর ওনাকে হচ্ছে প্রায় 7, 8, 9 জন পুলিশ মিলে হেনস্থা করছে, ধাক্কা মারছে বা হচ্ছে যে লাঠি দিয়ে মারার চেষ্টা করছে। তো এই অবস্থায় আমি জোরে যে আমাদের শিক্ষক উনি আমার স্যার এটা বলে যে আমি ওনাকে জড়িয়ে ধরি, যেন পুলিশ ওনাকে কোনোভাবে হেনস্থা না করে বা অন্য সম্মানহানি না করে। এই মুহূর্তে স্যারের পরিচয় দেন, আমি আমার পরিচয় দিই। এই অবস্থার ভিতরে আমার গলায় তখনও প্রেস কার্ড ছিল, এই অবস্থায় পিছন থেকে হঠাৎ করে কোনো কারণ ছাড়া আমাকে হঠাৎ করে পিছন থেকে বাড়ি মারা হলো। কোনো লজিক নেই, আমার গলায় প্রেস কার্ড থাকা সত্ত্বেও কেন এভাবে আমাকে মারা হলো এটা আমি এখনো কোনো কারণে বুঝতে পারছি না। আমি আমার পেশাগত দায়িত্ব পালন করছিলাম, সেই মুহূর্তে কেন আমাকে মারা হলো। এই মুহূর্তে হাতের কি অবস্থা? আমার এই জায়গাটা হচ্ছে যে এই জায়গাটা আমার হচ্ছে ফ্র্যাকচার হয়েছে আর কি, একটা চিট ধরেছে ছোট। কিছুদিন বেড রেস্টে থাকলে তারপরে হয়তো এটা স্বাভাবিক হয়ে যাবে, ডাক্তার এতটাই জানিয়েছে। নিশ্চয়ই ঢাকা মেডিকেল কলেজ থেকে? জি, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে সেখানকার অবস্থা কি? সেখানে আপনারা কয়জন আছেন? আমরা সর্বশেষ আমি আর লিমনে ছিলাম, আমাদের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। আর তার আগে যারা গিয়েছিল, আমি যখন গিয়েছিলাম তখন দুপুরে প্রায় 20, 25, 40 জন হইতে পারে আর কি। সভাপতি না, আমাদের আপনারা কতজন ছিলেন আহত? আহত ঢাকা মেডিকেল এখন ইমার্জেন্সি রুমে বহুত ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি। সংখ্যাটা আসলে কতজন হতে পারে, যেমন কি আমাকে 20-25 বলেছে বা এখন 40 জনের কথা বলা হচ্ছে, এই আর কি। এখানে তো মাহফুজ আলম এসেছিলেন, আপনাদের কোনো ধরনের গ্রিন সিগন্যাল দিয়েছে কিনা বা কোনো ধরনের আশ্বাস দিয়েছে? আমরা তো হাসপাতালে ছিলাম, এই কারণে আমরা এখনো পর্যন্ত জানি না। এখানে যারা দায়িত্বশীল মানে দায়িত্বে ছিল আমাদের ছাত্র নেতৃবৃন্দ, তারা হয়তো ভালো বলতে পারবে এটা নিয়ে। আচ্ছা, শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে যতক্ষণ পর্যন্ত সরকার পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্ত অবস্থান করার ঘোষণা দেওয়া হয়েছে। তো আপনারাও দেখলাম যে হাসপাতাল থেকে সরাসরি এখানে চলে এসেছেন। কোন জায়গা থেকে আপনারা এই রাতে এই অসুস্থতা নিয়ে এখানে চলে আসেন? সেটা হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে আমরা আমাদের ক্যাম্পাস পার্শ্ববর্তী একটি প্রাইভেট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে হচ্ছে আমরা সেখানে ভর্তি হব, কারণ এখানে আমাদের জন্য একটু সার্ভাইভ করা কঠিন হচ্ছিল। এবং আমরা যেহেতু পুরান ঢাকা কেন্দ্রিক আমাদের থাকা, তো সেক্ষেত্রে আমাদের ন্যাশনাল মেডিকেল প্রাইভেটাইজ মেডিকেল কলেজটাকে গেলে আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের জন্য ইজি হবে আমাদের দেখাশোনা করাটা। এই কারণে আমরা ওখানে যাচ্ছি। এবং এখানে আসার যে কারণ, আমার ভাইয়েরা সকাল থেকে, তারা আমার বন্ধু, আমাদের সহপাঠী, কি আমাদের বড় ভাই, কি আমাদের ছোট ভাই, তাদের ভিতরে অনেকে আহত হয়েছে। তো তারা যেহেতু এখানে স্টে করছে, তাদের সাথে একটা দেখা করে যাওয়া, যে তারা কেমন আছে, কিভাবে আছে, এতটুকুই আর কি। আহত হয়েছেন এখন শেষ পর্যন্ত কি আহত হয়েছেন মধ্যরাতে? সেটা হচ্ছে, আমি সাংবাদিকের বাইরেও আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যাটাকে যেভাবে দেখি, এটা সম্পূর্ণভাবে একটি মানবিক সংকট। একটা শিক্ষার্থীকে যদি তাকে যদি তার আর্নিং নিয়ে ভাবতে হয়, যে তার আগামীকালের খাওয়ার টাকাটা কোথা থেকে আসবে, আগামীকাল তার বাসস্থানের টাকাটা কোথা থেকে আসবে, সে পড়াশোনা কখন করবে, সে দেশের জন্য যে সার্ভিসটা দিবে সে কিভাবে দিবে, যদি তার শুধু আর্নিং এর পিছনেই তার স্বাস্থ্যের ক্ষতি হয়ে যায়, তার স্বাস্থ্য যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে দেশের একজন নাগরিক হিসেবে দেশের সেবাটা সে কিভাবে করবে? তো সেই জায়গা থেকে পুরোপুরি একটা মানবিক সংকট। এবং আমি মনে করি যে জগন্নাথের শিক্ষার্থীরা যে বৈষম্যের কথা বলেছে, রাষ্ট্র বা সরকারের যারা আছে, অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল আছেন, তারা আশা করি যে বিষয়টি সমাধান করবেন আর কি। আপনার কাছে একটু জানতে চাই, আপনি কিভাবে আসলে এই গুরুতর আহত হলেন? আচ্ছা, আমি আহতর বিষয়টা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সিনিয়র শিক্ষক, আমাদের শিক্ষক সমিতির সভাপতি, আমরা তো গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সামনেই ছিলাম। তো আমরা মৎস্য ভবন থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, যে শিক্ষক সমিতি বা আমাদের সাথে যারা শিক্ষকরা আসছেন শিক্ষার্থীদের সাথে, তারা মিছিলের মধ্যম সারি থেকে সামনে চলে আসছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোনো শিক্ষার্থীর সৃষ্টি করতে না পারে। সেজন্য আমাদের যে শিক্ষক সমিতির সভাপতি যখন একদম ব্যারিকেডের কাছে আসলো, প্রথমে 2টা টিয়ারশেল মারলো, একটা গ্রেনেড কি বলে সাউন্ড গ্রেনেড মারলো। এরপরে আমি দেখলাম যে আমাদের শিক্ষক সমিতির সভাপতি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষক, আমাদের সম্মানিত অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন স্যার, তার উপরে 2জন আমাদের পুলিশ সদস্য দেখতেছি তার উপরে খুব অতর্কিতভাবে তেড়ে আসতেছে। তো তখন আমি
আমার গণমাধ্যমের যেহেতু আমার একটা প্রেস গলায় কাট ছিল, আমি তখন তাদের সামনে গিয়ে দাঁড়ালাম যে উনি আমার শিক্ষক, তাকে আপনি কেন গায়ে হাত দিচ্ছেন। তাকে আমি ওখান থেকে সাইডে নিয়ে 10 থেকে 12 হাত দূরে সরিয়ে রেখে পরবর্তীতে আমি এবার একটু পিছনে ফিরে দেখি আমাদের আরও 2জন শিক্ষকের উপরে পুলিশ আক্রমণ করার জন্য প্রস্তুত নিচ্ছে এবং তাদের দিকে তেড়ে আসতেছে। ঠিক সেই সময় আমি স্যারকে ওখানে রেখে যখন দৌড় দিয়ে আসলাম, রাস্তার দুইটা পার্ট মাঝখান থেকে যখন অন্য পার্টে গেলাম, তখনই 7 থেকে 8 ফিট দূর থেকে আমার বুকের উপরে একটা টিয়ার শেল নিক্ষেপ করা হয়, যেটা মানে আমার বুকের উপর নিক্ষেপ করার সাথে সাথে এটা নিচে পড়ার সাথে সাথে ফুটে যায়। তো যে কারণে পুরো টিয়ার শেলের যে ঝাঁজটা ওটা আমার একদম ফুসফুসে করছে। তো আমি ঢাকা মেডিকেলে যে করলো, আমি এখনো শ্বাস নিতে পারতেছি, দেখতেছি আপনাদের সাথে কথা বলতে পারতেছি না। আমার মানে শ্বাস নিতে গেলে আমার আসলে ফুসফুসে প্রচণ্ড বেগ পেতে হয়। তো আমি এতক্ষণ অক্সিজেনে ছিলাম, অক্সিজেন লাগানো ছিল সেই থেকে। তো ওখানে প্রচণ্ড গরম থাকার কারণে আমাদের অক্সিজেনের বিষয়ে তারা পরামর্শ দিল, যদি আপনার কোনো এসি ওখানে কেবিনের ব্যবস্থা করা হয়নি বা নেই, এই জন্য আমরা ভাই যেটা বললো নিকটবর্তী হাসপাতালে যাব, ওখানে আবার যে অক্সিজেন লাগাবো। তো মূল সমস্যা বিষয়টা হচ্ছে আমাদের শিক্ষকেরা যেখানে সামনে, এখানে ওরকম বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার তো কোনো কারণ, কিন্তু পুলিশ আমরা যে বিষয়টা দেখলাম যে গণমাধ্যম কর্মী হিসাবে কোনো ধরনের তাদের সাথে কোয়ালিশন না করি, কোনো ধরনের তাদের সাথে পরামর্শ না করি, সরাসরি আমাদের শিক্ষকদের উপরে আঘাত আনলো, যেটা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের কাছে এর চেয়ে লজ্জার, এর চেয়ে আসলে আমাদের জন্য যেন এর চেয়ে আর কোনো বিমর্ষ কোনো খবর হতে পারে না। তো সেই জন্যই পরবর্তী যে ঘটনাগুলো ঘটলো, আমাদের ভাই যেটা বললো কিছুক্ষণ আগে শুনতে পারলাম যে আমাদের প্রায় 60 থেকে 70 জন শিক্ষার্থীর মতো গুরুতর আহত হয়েছে, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে, বিভিন্ন হাসপাতালে আছে। তো এটা কোন কোন হাসপাতালে আছে এর মধ্যে তথ্যটা জানি না, তো এটা আস্তে আস্তে জানার চেষ্টা করব। আর সর্বশেষ সব কিছুর পরিপ্রেক্ষিতে যখন আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ভাইয়ের সাথে যখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখা করলেন, ভাইয়ের স্টেটমেন্ট আমি মাত্র আস্তে আস্তে শুনতেছিলাম। ভাইয়ের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটেছে, যেটা আসলে দুঃখজনক, কিন্তু শিক্ষার্থীদের তো একটা ক্ষোভের জায়গা আছে, সে যেই করুক না কেন আমরা ইতিমধ্যে তাকে চিহ্নিত করার একটা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই চিহ্নিত অনেকটাই প্রসেস আগানো, সে যেই হোক, এখানে কোনো দলমত নির্বিশেষে দেখা যাবে না। কারণ আমরা এখানে যে আজকে শিক্ষার্থীরা আসছে, এখানে 18,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে কিন্তু প্রত্যেক শিক্ষার্থী। আজকে হয়তো এখানে 18,000 শিক্ষার্থী নেই, 5,000 7,000 শিক্ষার্থী আসছে, প্রত্যেক শিক্ষার্থী 18,000 শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে। এর মধ্যে থেকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, কিন্তু এই শিক্ষার্থীর থেকে আজকে দেখেন আপনারা এখানে কেন বসে আছে, কারণ তাদের 3টা যে দাবি, এটা অযৌক্তিক কোনো দাবি না। তাদের দাবি 3টা, তারা চাইছিল যে যেহেতু বিগত দিনে বড় একটা আন্দোলন সচিবালয় কেন্দ্রিক করা হয়েছিল, তখন আমাদের অনেক আশ্বাস দেওয়া হয়েছিল, আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমরা সেটা কাভার করেছি, কিন্তু সেটার কিছুটা বাস্তবায়ন হয়েছে আর কিছুটা হয়নি। এর চেয়ে বড় আমাদের যে দাবিটা দীর্ঘদিনের, সেটা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট বৈষম্যে বড় একটা বৈষম্য করা হয়, যেটা শিক্ষার্থীরা আসলে এর সাথে আমাদের আবাসন নাই, না আবাসন ভাতা চাচ্ছে, আর বাজেট যেন বিশ্ববিদ্যালয় যেটা প্রস্তাব করছে তারা কিন্তু বেশি চায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন অযৌক্তিক কোনো বাজেট ইউজিসি কিংবা মন্ত্রণালয় প্রস্তাব করে, সেক্ষেত্রে আপনার সেই বাজেটটা যেন 1 টাকা কোনো কাটছিট না হয়, সেই দাবিতে আসছে। এটা কারো ব্যক্তিগত, এখানে দেখেন আমাদের সব ছাত্র সংগঠন, যতগুলো ছাত্র সংগঠন আছে ক্যাম্পাসে, সবাই কিন্তু এই দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে আছে। হয়তো তাদের মাঝে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই দাবিতে সবাই কিন্তু এটা হলো আজকের এইখানে আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের তাদের অন্যতম একটা দাবি হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা আর প্রধানপক্ষে আর যারা আছে কারো প্রতি বিশ্বাস নেই, আমরা যেটাও জানতে পারি। আমরা তাদের সাথে কথা বলছি বা তাদের সাথে, আমরাও তো শিক্ষার্থী,
সব শিক্ষার্থীদের কাছ থেকে আমরা যে বিষয়টা জানছি যে কারো প্রতি আসলে আস্থা তারা রাখতে পারতেছে না বিগত কারণে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা একটা সাক্ষাৎ করে নিজেদের মনের আকুতিগুলো তাকে পেশ করতে চাচ্ছে। সেই সুযোগটা চেয়েছিল তারা, কিন্তু কী করলো, সেই সুযোগটা চাইতে এসে তারা আজকে গুলির সম্মুখীন হয়েছে, আজকে টিয়ার গ্যাস খেয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা খেয়েছি, সর্বোপরি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খেয়েছে, সিনিয়র শিক্ষকরা খেয়েছে। এটা আসলে আমাদের জন্য লজ্জার, এটা পুরো জাতির জন্য লজ্জার, এটা পুরো শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জার। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত তারা কিন্তু এভাবেই অবস্থান করবেন। এবং এর প্রেক্ষিতে আমরা দেখছি যমুনা অভিমুখের এই সড়কগুলোতে, পুরো জায়গাগুলোতে এমন দেখতে পাচ্ছি। এবং বিশ্ববিদ্যালয় থেকে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা নানাভাবে আসছে এবং অ্যাম্বুলেন্সে করে এভাবে অনেক শিক্ষার্থীরা আসলে বিশ্ববিদ্যালয় থেকে সেই জায়গাতে আসছেন, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখনো পর্যন্ত এমন দৃশ্য আসলে রয়েছে এই জায়গাটিতে। এবং অনেক শিক্ষার্থীরাই মধ্যরাত প্রায় এখন, এবং এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছেন, সেটি আমরা দেখছি। শিক্ষার্থীরা নানাভাবে বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে তারা আসছেন এবং অনেকে চিকিৎসা নিয়ে আবার পুনরায় এই জায়গাটিতে আসছেন, সেটি আমরা দেখছি। এখানে টিয়ার সেলে বা সাউন্ড গ্রেনেডের কারণে নানাভাবে যারা আহত হয়েছেন তারা কিন্তু পুনরায় ফিরছেন এভাবেই। এবং আহত অবস্থায় যারা এখান থেকে হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তারা চিকিৎসা শেষে আবার পুনরায় ফিরছেন এই জায়গাটিতে, সেটি কিন্তু আমরা দেখছি জায়গাটি জুড়ে। এবং ক্যাম্পাস প্রতিনিধি যারা রয়েছেন তারা বেশ কয়েকজন রয়েছেন, তারা পুনরায় এই জায়গাতে আবার ফিরেছেন, অর্থাৎ যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে এই যে হামলার ঘটনায় আসলে যারা আহত হয়েছেন তারা বেশ কয়েকজনই কিন্তু আহত অবস্থায় এই স্লাইন নিয়েও চিকিৎসা নিয়ে পুনরায় ফিরেছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যমুনা অভিমুখে তারা আবার এসেছেন, অর্থাৎ কিছুটা চিকিৎসা নিয়ে তারা আবার পুনরায় শিক্ষার্থীরা এই জায়গাটিতে এসেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অন্য যারা অবস্থান করছিলেন তাদের সাথে পুনরায় যুক্ত হয়ে তারা সেখানে আবার একাত্মতা পোষণ করার যে চেষ্টা, সেটি কিন্তু আমরা দেখছি।